আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এ সময় সাংবাদিক, পুলিশ সহ উভয় সংগঠনের বেশ কয়েকজন আহত হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিস অতিক্রম করার সময় জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের উপর ইট পাটকেল ছুড়ে ও হামলা চালায়। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, জাতীয় পার্টির নেতা কর্মীরাই আগে তাদের উপর হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছি। পার হয়ে গেছে, জাতীয় পার্টির কার্যালয় পার হয়ে আমরা কার্যালয়ের মোড়তে ঢুকতেছি। এই মুহূর্তেই মনে করি পিছন থেকে আমাদের অতর্কিত হামলা করছে। তারা যে কথাটি বলছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমরা এখানে বসা, আপনি দেখেন ওই ইটগুলো কোন দিক দিয়ে ছোড়া হয়েছে। দীর্ঘ 10টি বছর একসাথে দল থেকে লুটপাট করছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা আজকে চলে গেছে ওখানে দালালি করার জন্য। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানী কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। এখন কাকরাইলে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এছাড়া যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা জানাবেন। আফসানা, জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে কিন্তু গণ অধিকার পরিষদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে গণ অধিকার পরিষদ থেকে দাবি জানানো হয়েছে। আমরা এই মুহূর্তে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রয়েছি। এখানে কিন্তু অসংখ্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে আহত হয়ে এসেছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এখানে কিন্তু তাদের অবস্থা অনেকেরই আশঙ্কাজনক, আমরা এমনটি দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার চিত্র। এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ভিড় করছেন এবং আহত অবস্থায় কিন্তু অনেকেই রয়েছেন। এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনিও কিন্তু এই হাসপাতালে এসেছেন এবং তাকে কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক, এমনটি কিন্তু জানিয়েছে অধিকার পরিষদ থেকে। এখানে দেখছেন আহত অবস্থায় এরা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে, তারা কিন্তু ভেতরে চিকিৎসা নিচ্ছেন। যদিও আমরা ভেতরে ঢুকছি না, এই মুহূর্তের অবস্থা দেখছেন। যদিও বলা হচ্ছে যে আসলে রাজনৈতিক অপচেষ্টার অংশ হিসেবে আসলে এই হামলা চালানো হয়েছে। এখানে কিন্তু এই হামলার বিভিন্ন উদ্দেশ্য রয়েছে এমনটিও বলেছেন এবং এই হামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন গণ অধিকার পরিষদ থেকে। যদিও জাতীয় পার্টি থেকেও দাবি জানানো হয়েছে যে তাদের কার্যালয়ে আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন এবং হামলার সংঘর্ষের ঘটনা ঘটেছে এমনটিও কিন্তু জানানো হয়েছে। এই মুহূর্তের অবস্থা দেখছেন, এখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী এভাবে এরা কিন্তু আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন এবং যাদের অবস্থা একটু আশঙ্কাজনক তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যথেষ্ট এখানে কিন্তু গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এরা কম বেশি আসলে বেশিরভাগ নেতাকর্মী আহত। যদিও তারা দাবি করেছেন যে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন, এমনটি দাবি করেছেন এবং পুলিশ এবং সেনাবাহিনীও আসলে তাদের উপর আক্রমণ চালিয়েছে এমনটি বলেছেন। এই মুহূর্তের অবস্থা দেখছেন। এবং যদিও গণ অধিকার পরিষদ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে তাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে এবং তারা এই প্রেক্ষাপটে আসলে তারা কি বলছে এবং তারা কি চাচ্ছে এই বিষয়টি তারা জানাবেন এমনটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে আপাতত এই জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের যে সংঘর্ষের ফলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই সর্বশেষ তথ্য আপনাকে জানালাম। আফসানা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ নির্বাচন ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলায় ইসি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় নির্বাচন সামনে রেখে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীতে এসব বলেন তারা। সাদিয়া খানিজের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনে 80 জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্বাচনের স্বচ্ছতা, ব্যয় সংকোচন ও প্রবাসী ভোটারদের যুক্ত করা সহ বিভিন্ন বিষয় সামনে আনে নির্বাচন কমিশন। পরিবেশ নিশ্চিত করতে পারলে এবারের নির্বাচনে বেশি ভোটার উপস্থিতির প্রত্যাশা তাদের। প্রবাসীদের ভোট সবসময় একটা চ্যালেঞ্জিং অ্যাফেয়ার বিশ্বব্যাপী, যে কারণে এটা টার্ন আউট খুব কম হয়, কিন্তু বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদের প্রত্যাশা বহুদিনের এবং তারা এক ধরনের উচ্ছ্বাস নিয়ে অপেক্ষা করছেন যে এবারে ভোট দিবেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন কমিশনার আনোয়ারুল। 50,000 নির্বাচন প্রিজাইডিং অফিসার যদি আপনি সিলেক্ট করতে পারেন, সঠিক প্রশিক্ষণ দিতে পারেন, যে নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। যে কোনো পরিস্থিতিতেও নিরপেক্ষতা বজায় রেখে ইসি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন সিইসি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না, এটা নতুন নতুন চ্যালেঞ্জ। এবং আমরা যে কোনো রকমের নিউ চ্যালেঞ্জ আসলে সেটা মোকাবেলার জন্য ডিসক্রিশন এক্সারসাইজ করার যে বিষয়টা থাকে, এটা একটু আপনারা জোর দিবেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সবাইকে সজাগ থাকার আহ্বানও নির্বাচন কমিশনের। ট্রেনিং এর উপরে কিন্তু আমাদের সাকসেস বা ফেলিয়ার নির্ভর করতেছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ, রোডম্যাপ ঘোষণার পর নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। তবে রোডম্যাপের মতো ইসি যথাসময়ে ভোটের তফসিল ঘোষণা করবে বলে আশা করছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর জাহিদ হোসেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে জুলাই আন্দোলন নিয়ে সৈয়দা ফাতেমা সালামের লেখা রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এ আয়োজন। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতনে সবচেয়ে বেশি আত্মত্যাগ বিএনপির। সর্বপ্রথম একদফা ঘোষণা দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। মধ্যপন্থার রাজনীতি সরিয়ে উগ্রপন্থা উত্থানের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। বাংলা একাডেমিতে মায়ের ডাক আয়োজিত এক আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় গণতন্ত্রের উত্তরণে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আসুন, যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি। এদিকে ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা যুগোপযোগী সিদ্ধান্ত। নির্বাচনের রোডম্যাপ যেভাবে ঘোষিত হয়েছে, আগামী দিনে নির্বাচনী তফসিল আসবে এবং এটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধিদেরকে খুঁজে নেবে যারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দায়িত্ব পালন করবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে এক নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার,
এটাকে আমরা যেন ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। সন্ত্রাস বিরোধী আইনে মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মঞ্চ ৭১ ব্যানারে পতিত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারা। আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ। তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে, অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো। আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। বিভিন্ন হলে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা, তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। শুক্রবার জুমার নামাজ শেষে উৎসবের আমেজ বিরাজ করছে গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। প্রশাসনের পক্ষপাতিত্ব ছাড়াও অপপ্রচারের পাল্টাপাল্টি অভিযোগও ছিল প্রার্থীদের। নির্বাচনের সেনা মোতায়েন নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে। ছুটির দিনেও থেমে নেই ডাকসু নির্বাচনের প্রচার। সকালের দিকে প্রার্থী ও শিক্ষার্থীদের আনাগোনা কম থাকলেও জুম্মার নামাজের পর ক্যাম্পাস ও হলগুলোতে জমে ওঠে প্রচার। বিজয় ৭১ হলে প্রচার চালায় ছাত্র দলের ভিপি প্রার্থী। এ সময় তিনি তার প্যানেলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ করেন। আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। মহসিন হলে প্রচার চালায় শিবিরের ভিপি প্রার্থী। অপপ্রচার ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন আমরা বারবার বলছি, ওনারা আমাদের সম্মানিত শিক্ষক, আমরা তাদের থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি, কিন্তু তারা প্রতিদিন যেভাবে হচ্ছে ওই যে গায়েবী নোটিশ দিচ্ছে, এর মাধ্যমে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। আমাদের বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫৭টা ডিপার্টমেন্টের পরীক্ষা চলমান। এই জায়গায় বারবার করে শিক্ষার্থীরা কনসার্ন জানিয়েছেন, যারা ভোটার এখন পরীক্ষার পড়া নিয়ে ব্যস্ত। আমি যদি হুট করে বলি যে ভাই আমাকে ভোট দেন, সে নিজেও বিরক্তির শিকার হবে, আমিও নিজেও বিড়ম্বনার শিকার হব। এই জায়গাটার অবসান দরকার। নির্বাচনের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। তারা চাচ্ছেন যে মানুষজন শঙ্কিত হোক। একটা নন রেসিডেন্ট ছেলের বা মেয়ের বাবা মা তিনি যখন শুনবেন ১৩ দিন আগে থেকে এখানে সেনাবাহিনী মোতায়েনের কথা হচ্ছে, অটোমেটিক্যালি তিনি শঙ্কিত হবেন। তখন তিনি তার শঙ্কা থেকে বলবেন যে হচ্ছে যা তোমার ভোট দিতে যাওয়ার দরকার নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনোনীত প্যানেল মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো যুদ্ধাঙ্গী পরিবেশের অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়নি যেখানে আর্মি ডিপ্লয় করতে হবে। ডাকসুতে লেজুর ভিত্তিক নেতৃত্ব চায় না সাধারণ শিক্ষার্থীরা। তাদের অধিকার নিয়ে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবে বলে জানান তারা। তাদের মাদার পার্টিকে সার্ভ করার চেষ্টা করছে। আমি কোনো দলকে স্পেসিফিকভাবে ইন্ডিকেট করছি না, কিন্তু আমার মতে এই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত এই মাদার পার্টি বিহীন। নিজেদের মধ্যে যদি কাদা ছোড়াছুড়ি করে তাহলে তো সেটা কারোই কাম্য হবে না। তারা যেগুলা বলছেন তো আমরা আশা করব যে সেটা যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। শিক্ষার্থীরা জানান প্রার্থীদের যোগ্যতার পাশাপাশি তাদের ইস্তেহারকেও আমলে নেবেন তারা। রাকিব হাসান, RTV, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন প্রার্থী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর হবে ভোট। সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশেষ দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সুবিধা দিতেই ভোট পেছানো হয়েছে। এদিকে দীর্ঘ ৩৬ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। তফসিল অনুযায়ী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র জানাচ্ছেন আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও বইছে নির্বাচনী হাওয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে 25 পদের জন্য লড়বেন 179 জন প্রার্থী, যাদের মধ্যে ভিপি পদে 10 জন ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 9 জন প্রার্থী। 86 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, বাদ পড়েছে 6 জনের মনোনয়ন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ 31 আগস্ট। নতুন তফসিল অনুযায়ী ভোট হবে 25 সেপ্টেম্বর। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বিশেষ দলের ছাত্র সংগঠনের প্রার্থীদের সুবিধা দিতেই পেছানো হয়েছে ভোটের তারিখ। এদিকে দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদের নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আব্দুল হামিদ, আরটিভি। বর্তমানে রোহিঙ্গার সমস্যা বাংলাদেশের সামনে কঠিনতম সংকট বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন। রোহিঙ্গার সমস্যার সম্ভাব্য কোনো সমাধানও এই সরকারের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, যতদিন যাচ্ছে সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে। শুক্রবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে শিশু ও তরুণের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে, যারা বড় হয়ে আশ্রয় শিবিরের জীবন মেনে নিতে চাইবে না। I would mention about the Rohingya crisis because from the Bangladesh perspective, that is the biggest. রোহিঙ্গা সংকট সমাধানহীন থাকা দেশের জন্য বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই। যত দিন যাচ্ছে সমস্যা তত দীর্ঘায়িত হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে শিশু ও তরুণের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে, যারা বড় হয়ে আশ্রয় শিবিরের জীবন মেনে নিতে চাইবে না। এই নতুন প্রজন্ম বিদ্যমান ব্যবস্থাকে চ্যালেঞ্জ করলে তা শুধু বাংলাদেশ নয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। In the next 8 years, if it goes on like this. ফেন্সি নিবেদিত টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে এ বর্ষপূর্তি অনুষ্ঠান হয়। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম সহ অতিথিরা কাজের স্বীকৃতি হিসেবে মেকআপ আর্টিস্টদের হাতে সম্মাননা তুলে দেন। সভাপতি জানান, টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের লক্ষ্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিটি মেকআপ আর্টিস্ট তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রকাশ করতে পারবে এবং তাদের সৃজনশীলতা ও পেশাগত মান বৃদ্ধি পাবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চলমান বন্যার আরও অবনতি হয়েছে। বন্যায় প্রদেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 22 জনে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রদেশের 2.5 লাখ বাসিন্দাকে। 3টি প্রধান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে প্রদেশের কয়েক হাজার গ্রাম। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শিয়ালকোট শহরের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এদিকে ভারতের পাঞ্জাব অংশেও প্লাবিত হয়েছে 8 শতাধিক গ্রাম। বন্যায় ছত্তিশগড়ে নিহত হয়েছে অন্তত 8 জন। ধাপে ধাপে গাজা উপত্যকার পুরোটাই দখলে নেবে ইসরায়েল। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইসরায়েলের এই লক্ষ্য বাস্তবায়ন হতে পারে। বৃহস্পতিবার এমন হুমকি দিয়েছেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি বলেন, হামাস অস্ত্র ফেলে দিয়ে সকল জিম্মিকে মুক্তি না দিলে প্রথম 4 সপ্তাহে গাজার 4টি অংশ দখল করে নেবে তেল আবিব। এদিকে পুরো গাজার দখল করতে ইতোমধ্যেই পূর্ণমাত্রায় ধ্বংস ও হত্যার যজ্ঞে নেমেছে দেশটির সেনারা। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে 19 জন। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সিরিজটিতে জয় পরাজয়ের চেয়েও ভালো ক্রিকেট খেলার দিকে নজর দিচ্ছেন কোচ ফিল সিমন্স। শিশুদের নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 3 ঘন্টার অনুশীলন সেশন করেছে বাংলাদেশ কোচ। কন্ডিশন বিবেচনায় সেরা একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। এদিকে টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক বাংলাদেশে এসেছেন ডাচদের দায়িত্ব নিয়ে। এই সিরিজে নিজের ক্রিকেটারদের উপর আস্থা রাখছেন কুক। বাংলাদেশে ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের লক্ষ্য ডাচদের।
দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।